চুমুকে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নারী উদ্যোক্তা আঞ্জুমান আরা ময়না। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপু, আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে বেশ সফল একজন নারী, আপনি খুব ভালোভাবে কাজ করছেন। এই সফলতার পেছনের কাজগুলো আপনার জন্য কতটা সহজ ছিল বা কঠিন ছিল? শুরুটা কেমন ছিল? শুরুটা খুব সহজ ছিল তা না, আবার কঠিন ছিল তাও না। যে কোনো কঠিন কাজকে আমরা সহজ করে দেখব, তবেই সেই কাজটা সহজ হবে। রাইট। তো আমার শুরু থেকে যদি আমি বলতে যাই, তাহলে প্রথমেই বলবো আমার হাজব্যান্ড আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। আর হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু কোনো কাজেই সফলতা আনা যাবে না, কাজটা অনেক কঠিন হয়ে যাবে। আপনার যে কোনো কাজ করতে গেলে অনেকেই অনেক কথা বলবে, আগে পাছে কোথাও দেখা যাবে না, মানে নিজের মতো করে কাজ করতে হবে, তবে কাজের ভালো হবে আর কি। তো আমাকে আমার হাজব্যান্ড ছাড়াও রিসাইকেল বিন নামে একটা গ্রুপ আছে, যেটার কথা আমি এর আগেও বলেছিলাম। সেখানে 1.4 মিলিয়ন মেম্বার্স ছিল। তো সেখানে সেই টিমের মধ্যে আমি সহ মোট 23 জন আমরা কাজ করতাম। তারা পুরোপুরি আমাকে সাপোর্ট দিচ্ছে এবং আমাকে কোনো বুস্টও করতে হয়নি। এই বুস্টের থেকেও ভালো কাজ করছে তারাই প্রথমত আমার খাবারের রিভিউ দিত এবং রিভিউর পরিবর্তে কিন্তু আমি কাজগুলো করতে পারতাম এবং সেই গ্রুপে পোস্ট করলে পরে সেই গ্রুপ থেকে আমার অনেক অর্ডার আসতো। তো সেখান থেকে আমার শুরু। আপনি এখন হোমমেড ফুড সাপ্লাই দিচ্ছেন। জি আপু। এই কাজটি কিভাবে পরিচালিত হচ্ছে এবং কিভাবে করছেন? হোমমেড ফুড সাপ্লাই দেওয়া কিন্তু অনেক কঠিন আপু। রাইট। কেননা প্যাকিং করা, প্যাকিংয়ের পরে টাইম মতো খাবার পৌঁছে দেয়া। একজন খাবার অর্ডার করলো, অর্ডারের পর অবশ্যই সে চাইবে আমার খাবারটা টাইম মতো এসে পৌঁছাক। তো টাইম মতো না পৌঁছালে নিজের কাছেও খারাপ লাগে এবং অবশ্যই কাস্টমার মন খারাপ করতেও পারে যে না, আমার খাবারটা আমি অর্ডার দিচ্ছি কিন্তু জাস্ট টাইম মতো পেলাম না। তো আমাকে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হয় এবং আমি চেষ্টা করি টাইম মতো পৌঁছে দেওয়ার। আর এর পেছনে যারা কাজ করে তাদের মানে আমি কি বলবো, তারা আমার মানে ছোট ভাই বলবো বা বড় ভাই বলবো, তারা আমাকে খুব সাপোর্ট করে এই বিষয়টা নিয়ে, যে আপু আপনি প্রয়োজন হলে 10 মিনিট কি 20 মিনিট লেট করে দেন, আমরা টাইম মতো পৌঁছাবো, বা আগে দেন আরও বেশি ভালো হয়। তো তারা আমাকে খুব ভালো সাপোর্ট করে আর কি। আচ্ছা, খাবারের কোয়ালিটির ক্ষেত্রে কোন কোন দিক সবসময় মেনে চলেন? খাবারের কোয়ালিটির দিক দিতে না আপু, খাবারের কোয়ালিটির দিক বলতে আমাকে খেয়াল রাখতে হয় কাস্টমারের চাহিদা। কাস্টমার যেমনটা চায় আর কি, ঠিক তেমনটা আমাকে করে দিতে হয়। কাস্টমার যদি বলে যে না আমাকে ঝাল বেশি বা ঝাল কম, সেটা আমাকে খেয়াল রাখতে হয়। কাস্টমার যদি বলে তেল কম, আমাকে তেল কম দিয়ে রান্না করে দেবেন, সেটা আমাকে খেয়াল রাখতে হয়। তো সবসময় আমি প্রাধান্য দিয়ে থাকি কাস্টমারের মানে আপনার অর্ডারের উপর, যে কাস্টমারটা কেমন চাইলো, ঠিক সেই চাহিদাটাকে আমি মূল্য দিয়ে থাকি বেশি। আচ্ছা, আর আপনার হোমমেড যে সার্ভিসটা, সেখানে কি কি খাদ্য তালিকা রয়েছে? আপু সবই আছে, আপনার দেশীয় খাবার যা থাকে সবই আছে, পাশাপাশি মা খালাদের দেশীয় আইটেম যেমন চিকেন, দেশীয় স্টাইলে চিকেনটা থাকে, গরুর মাংস ভুনার যা থাকে সেটাও থাকে, এবং মানে এক কথায় পোলাও রোস্ট থেকে শুরু করে, মোরগ পোলাও থেকে শুরু করে, কাচ্চি থেকে শুরু করে সব রকমের আইটেম আমার এখানে আছে, হাঁস মুরগি যা আছে এভরিথিং। আচ্ছা, অনেকেরই তো একটা সিগনেচার রেসিপি থাকে এবং আপনার সিগনেচার আইটেম হচ্ছে চিংড়ির বালাচাও। জি আপু। এখন সেটার চাহিদা কেমন? আপু চিংড়ি বালাচাও আমার বরাবর খুবই ভালো। আচ্ছা। আর শুরুটা ছিল আপনার চিংড়ি বালাচাও নিয়েই, পরে দেখলাম যে চিংড়ি বালাচাওয়ার পাশাপাশি আমি যদি এখানে অন্য কিছু অ্যাড করি তাহলে সেটা আমার জন্য প্লাস পয়েন্ট। সেই ক্ষেত্রেই আমার কিন্তু অন্য আইটেম এখানে ঢোকানো। এই অন্য আইটেমগুলো এখানে অ্যাড করতে গিয়েই আমার চিংড়ি বালাচাওটা আমি আপাতত স্থগিত রাখছি। আর স্থগিত মানে এই না যে আমি অর্ডার নিচ্ছি না, অনেকের বিশেষ রিকোয়েস্ট থাকে যে না আপু আপনাকে দিতেই হবে, তো সেই ক্ষেত্রে আমাকে দিতে হয়, তৈরি কষ্ট হলেও করে দিতে হয় সময় বের করে। যেমন কিছুদিন আগে এক আপু রিকোয়েস্ট করছে যে আপু আপনার চিংড়ি বালাচাওটা আমার লাগবে। তো আমি বললাম যে আপু আমার এই মুহূর্তে করা সম্ভব না, আমার সময় মিলতেছে না। প্রজা আচ্ছা ঠিক আছে, সময় না মিললে তো আর কিছু করার নেই, আর আব্বু আম্মু হজে যাবে, তো সামনের মাসের 28 তারিখে ফ্লাইট। তো আমি চাচ্ছিলাম, আব্বু আম্মু বলছিল যে চিংড়ি বালাচাওটা হলে ভালো হতো। তো এই কথা শুনে আমি আর না করতে পারিনি, আমার কষ্ট হলেও আমি তৈরি করেছি এবং রেডি করে রেখেছি। তো 28 তারিখের আগে যেভাবে হোক আমি পৌঁছে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এছাড়া আর কোন কোন খাবারের চাহিদা খুব বেশি? বর্তমানে তো বর্ষাকাল, হ্যাঁ মানে গ্রীষ্মকাল চলছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মোস্ট ডিমান্ডিং থাকে আপনার বিফ লেটকা খিচুড়ি বা চিকেন দিয়ে বা হাঁস দিয়ে। আর আমার খুদে পোলাও ও ভর্তা আইটেম যে প্ল্যাটারটা রয়েছে সেটা 12 মাস ফুল চাহিদা থাকে আপু।
সবচেয়ে বেশি অর্ডার কোনটা পেয়েছিলেন এবং কতজনের খাবার আপনাকে অ্যারেঞ্জ করতে হয়েছে? সবচেয়ে বেশি হচ্ছে আপু আমি তো একা কাজ করি, আর খেয়াল রাখতে হয় আমি কতটুকু পারতেছি। আপনার হেল্পিং হ্যান্ড কি থাকে কিনা? হ্যাঁ, আমার হেল্পিং হ্যান্ড বর্তমানে 2 জন আছে, তারা আমাকে হেল্প করে। পাশাপাশি আমার হাজবেন্ড তো আছেই, ও আমাকে ব্যক্তিগতভাবে মানে যতটুকু পারে হেল্প করার চেষ্টা করে। আমার যতটুকু সম্ভব আমি আমার মনে হয় এর থেকে বেশি নিলে আমি খাবারটা ফুলফিল ভালো করে দিতে পারবো না। দেখা যাবে যে একজনের করতে একটা আইটেম করতে গিয়ে অন্য আইটেমটা আমি খারাপ করে ফেলছি, কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, খারাপ হয়ে যেতে পারে। এই চিন্তা ভাবনা করে আমি আমার যতটুকু মনে হয়েছে আমি পারবো ঠিক ততটুকু আমি দিয়েছি। আর এই পর্যন্ত হাইয়েস্ট 120 জনে দিয়েছি আপু। বাহ। আপনার সাথে যারা যোগাযোগ করতে চান কিভাবে অর্ডার করতে পারবেন তারা? আচ্ছা, আমার তো পেজের নাম্বার পেজ নাম তো সবার কাছে জানাই রয়েছে, পাশাপাশি ওয়েবসাইটে খোঁজ করলেও পাবে। আর মানে নামটা এবং ওয়েবসাইটটা যদি অবশ্যই আপু, আমার পেজের নাম 7 রং, আর ওয়েবসাইটে করলে পাবে। পাশাপাশি আমার অল ঢাকা সিটিতে আমার মনে হয় অধিকাংশ লোকের কাছে, আমার ক্লায়েন্টের কাছে, অধিকাংশ ক্লায়েন্টের কাছে আমার নাম্বারটা আছে। আচ্ছা। আর পাশাপাশি শুধু আমার অল ঢাকা সিটিতে না, ঢাকার বাইরেও মানে বিদেশের, সেটা বিভিন্ন দেশের ভাইয়া আপুদের কাছেও রয়েছে এবং তাদের নাম্বারটাও আমার কাছে রয়েছে। তো ওই ফোনের মাধ্যমে যোগাযোগ করে এবং সেইভাবে অর্ডারটা করে আর কি। আচ্ছা, আপনি লাস্ট টাইম বলেছিলেন আপু আপনি 45 জনকে দুপুরের খাবার প্রোভাইড করেন, সেটাকে এখনো করছেন? জি আপু, এখনো করছি আলহামদুলিল্লাহ। মোট এখন 90 জনের দিচ্ছি। মানে এই উদ্যোগটা কোথা থেকে এসেছিল, কি চিন্তা ভাবনা থেকে? সবাই তো আসলে অনেক কাজই করেন, কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়ার পেছনে একটা কারণ থাকে। আচ্ছা, রান্নাঘরে আমি ওই হাঁড়ি খুন্তি রান্নাটা নিয়ে ব্যস্ত থাকি। জি। তো আমি সবসময় মানে চেষ্টা করতাম যে যদি কাউকে খাওয়াতে পারতাম আমার রান্না, আমি ভালোবাসি রান্না করতে, ভালোবাসি রান্না করে কাউকে খাওয়াতে। তো এই শুধু খাওয়াবো কেন, আমার যদি নিকটস্থ যদি কেউ হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কোথাও দিলে তোমাকে সেল করতে হবে। তো ওই চিন্তা ভাবনা করে মনে হলো যে না, আমি যদি পারি তাহলে আমি করবো, সমস্যা নেই, এই মনে করেই এই উদ্যোগটা নেওয়া। আচ্ছা আপু, আপনি উদ্যোক্তা হিসেবে খুবই ভালো কাজ করছেন, আপনি একজন সফল নারী, আপনাকে দেখে অনেকে ইন্সপায়ার হচ্ছে। সকলেই কিন্তু তার সন্তানদেরকে চান যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে। আপনি কি আপনার সন্তানকে নারী উদ্যোক্তা বানাতে চান বা উদ্যোক্তাই বানাতে চান নাকি অন্য কোনো প্রফেশন? আমি চাই তারা আমার দেখে শিখুক, শেখার পর যদি মনে হয় যে না আমার উদ্যোক্তা হতে হবে তো হবে, আর যদি মনে হয় যে না আমি এটা শিখে রাখলাম পাশাপাশি আমি অন্য কিছু করব বা উদ্যোক্তাই হব, সেটা তাদের মতো করে করবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকের তো অনেক কম পুঁজি থাকে এবং অনেকের পুঁজি থাকা সত্ত্বেও সাহস হয়তো বা তারা করে উঠতে পারেন না এবং অনেক সময় সাপোর্টের কারণে অনেক কিছু হয়ে ওঠে না। তো যারা নারী উদ্যোক্তা রয়েছেন, যারা আসলে সাহস করতে চান, তাদের জীবনে কোনো উদ্যোগ নিতে চান, সেক্ষেত্রে আপনার সফলতার জায়গা থেকে তাদের জন্য কি পরামর্শ থাকবে? আপু, যদি কেউ উদ্যোক্তা হতে চায়, আমি কি করছি, আমি কি নিয়ে কাজ করছি সেটা ফোকাস করবে না, করবে সে কোনটা পারে বা সে কোনটা নিয়ে আগ্রহ, কোনটা করতে পারবে সেই জিনিসটা সে দেখবে। দেখার পর যদি মনে হয় যে না এটাতে আমার ধৈর্য আছে, আমি এটা পারবো করতে, তাহলে সে করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে আমি বড় এক কথা বলবো, বর্তমান সময়টা অবশ্যই চ্যালেঞ্জিং একটা সময়। এই সময় হুট করে ডিসিশন নেওয়া ঠিক হবে না এবং মানে ইনভেস্ট করা যাবে না খুব অল্প পরিমাণ, না বুঝে কোনোটাই করা যাবে না। আগে শিখতে হবে, জানতে হবে, দেন এর মধ্যে সে অল্প পরিমাণ পুঁজি নিয়ে কাজ করা শুরু করবে। যখন দেখতেছে সে পারবে তখনই তার কাজটাকে সে আগাবে, তার আগে না। চমৎকার। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপু? আপু, আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার স্বপ্ন ছোট পরিসরে হলেও একটা আমি রেস্টুরেন্ট দিব এবং সেখানে 10 থেকে 15 জন বা তার ঊর্ধ্বে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আর তার পাশাপাশি আমার ইচ্ছা বা আগ্রহ বলতে পারেন, আমাকে অনেকেই নক দেয়, ফোন দিয়ে বলে যে আপু আপনার রান্না ভালো, আমি শিখতে চাই, কীভাবে কি করব। তো মানে অনেকেই বলার পর আমার মাথায় চিন্তা আসলো যে না, আমাকেও তাহলে ভাবতে হবে বিষয়টা নিয়ে। আমি চাই জেলা পর্যায়ে হোক বা ঢাকার বাইরে হোক, যদি কেউ চায় সেক্ষেত্রে আমি আলাদা কোর্স করতে পারবো, সমস্যা নেই, বা ট্রেনিং দিতে পারবো, সেটা লিখিত হোক বা মৌখিক হোক বা অনলাইনের মাধ্যমেই হোক আমি করতে পারবো। আমার এটা চিন্তা ভাবনা আছে আর কি। আপনি তো বাই প্রফেশনালি তো রান্না করছেন, কিন্তু প্রথম কোথায় আপনি আসলে রান্না করেছিলেন? শ্বশুর বাড়িতে নাকি বাবার বাড়ি থেকে রান্নার যাত্রাটা শুরু হয়েছে? আসলে সত্যি বলতে কি, বাবার বাড়িতে আমি রান্নাঘরে কখনোই উকি দেওয়া হয়নি আমার, আর রান্না সম্পর্কে তেমন ধারণা আমার ছিল না। আচ্ছা, আমার বিয়ের পরে ওই শাশুড়ির কাছেই প্রথম রান্না শেখা, এবং শাশুড়ির রান্না খুবই মজাদার, খুব অল্প তেল মশলায় রান্না করতেন।
আর ব্যবহার ছিল অমায়িক। আমি যদি মানে আমার রান্না যদি খারাপও হইতো কখনো সে বলতো না যে খারাপ হয়েছে, বরং প্রশংসা করতো যে না ভালো হয়েছে। এবং এই ভালো মানে প্রশংসাটাই আমার মনে হয় এখন হাতিয়ার হয়ে দাঁড়াইছে বর্তমানে। আচ্ছা, এখন আপনার এই সাফল্যের পেছনে যে তারও একটা অবদান ছিল এবং আপনার হাজবেন্ডের অবদান, তো কেমন লাগে আসলে এই জায়গা থেকে? আমার তো খুবই ভালো লাগে আপু। শুধু ভালো বলবো না, আমার আনন্দ লাগে এক প্রকার। মানে নিজের কাছে ভালো লাগে যে না আমার হাজবেন্ডের মতো যদি আরও কেউ কারো হাজবেন্ড কারো পাশে দাঁড়ায় তো সেটা প্লাস পয়েন্ট হবে তার জন্য। এটা দরকার, আমার মনে হয় দরকার এটা। আচ্ছা আপু, খাবারের ক্ষেত্রে আরেকটা ব্যাপার থাকে হাইজিন মেনটেন করা, সো এইটা কতটুকু করা হয় এবং কিভাবে করতে পারা যায় যারা আসলে খাবারের সাথে যুক্ত আছে? আমি শতভাগ চেষ্টা করি আপু, বাজার থেকে নিয়ে এসে কাটা বাছা করা, রান্না করা। বাজারটা কে করেন? আমার হাজবেন্ড নিজে হাতে করে আপু। আচ্ছা, সে আমি অন্য কাউকে দিয়ে ভরসা পাই না, সুতরাং আমার কি যাওয়া হয় কিনা? আমি খুব কম। আমি যখন এক ফার্স্ট শুরু করেছিলাম তখন আমি একা করতাম, তখন তো ও ছিল না, কিন্তু এখন তো ওর সাথে আছে যার কারণে ওই বাজারটা করে। বাজারের ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রাখেন? আসলে অনেক সময় কম দামের জিনিসও পাওয়া যায়, একই জিনিস কম দামি বেশি দামি থাকে, সো আপনার আবার যেহেতু প্রাইসিং ডে বাই ডে বাড়ে কমে, এটাও একটা ব্যাপার থাকে। আপনার খাবারের কোয়ালিটি মেনটেন করা প্লাস খাবারের দামও আপনি হঠাৎ করে বাড়াতে পারছেন না, কিন্তু বাজারে দেখা যায় বাজার দর অনেক ওঠানামা করতে থাকে, এই ব্যাপারগুলো কিভাবে মেনটেন করা হয়? আপু আমার মেনু লিস্ট তৈরি করা আছে, হ্যাঁ, ওখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার মেনুতে আপনার মূল্য উল্লেখ করা আছে। আমি যখন দেখি যে কোনো একটা জিনিসের মূল্য বেড়ে গেছে, হ্যাঁ, যেমন হঠাৎ দেখলাম যে মাছটার কিন্তু আমি মূল্য সহজে সিলেক্ট করে রাখি না, ওটা বাজার দর, বাজারে আমি কম পাই বেশিও পাই, কম দামে পাই বেশি দামে পাই, সেই ক্ষেত্রে আমি ওটা বাজার থেকে হিসেব করে আমি জানাই কাস্টমারকে যে না আপু এই মূল্যটা এমন আসবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে হয় কি বেশিরভাগ আমার লিস্ট মেনু থেকেই আসে এবং লিখে দিই যে হয়তো বা কোনো ক্ষেত্রে আপডেট হতে পারে, তো সেটা আমি জানিয়ে দেবো। এইভাবে আর কি। ডেজার্ট আইটেমে কি কি থাকে আপু? ডেজার্ট আইটেমে তো আমার মোস্ট ডিমান্ডিং এখন যেটা চলতেছে ডাবের পুডিং, আর গরমের মধ্যে তো এটা খুবই ভালো যায়। আর পাশাপাশি মালাই জর্দা আছে, জর্দা নর্মাল জর্দা আছে, আর তারপরে হচ্ছে আপনার পায়েস, ফিরনি এগুলো রাখছে। আপনার ডাবের পুডিং এর কথা একটু আসতে চাই, এটা খুবই মজাদার, আমরা খেয়েছি, খুবই মজা লেগেছে। সো এইটার ডাবের পুডিং এর ক্ষেত্রে অনেকের দেখা গেছে যে মিসকমিউনিকেশন আছে, যে অনেকে হয়তো বা পারফেক্ট আসলে ওয়েটা জানে না কিভাবে ডাবের পুডিংটা করতে হয়। অনেকে কিন্তু আগার পাউডারটা অনেক বেশি দিয়ে ফেলেন, কম দিয়ে ফেলেন, চিনিটার পরিমাণের তারতম্য থাকে। আসলে কি ওয়েতে খুব সুন্দরভাবে এটা মেকিং করা যেতে পারে? আচ্ছা আপু, যখন আমি প্রথম ফার্স্ট ডাবের পুডিং তৈরি করি, আমারও যে খুব ভালো হয়েছিল তা কিন্তু না। প্রথমে আমি বাড়ির জন্যই তৈরি করছিলাম, আমার ঘরের জন্যই। তো আমি আগে যখন তৈরি করলাম তখন কিন্তু শক্ত হয়েছিল, কিন্তু এটা বেশি শক্ত করা যাবে না, বেশি নরমও করা যাবে না। আবার চিনির স্বাদটাও অনেক ম্যাটার করে। হ্যাঁ, কেউ চিনি কম চায়, কেউ চিনি বেশি চায়, যে যেমন চায় ঠিক আমি তেমনটাই দিই। কিন্তু ফার্স্ট ধন্যবাদ দিব আমার হাজব্যান্ডকে, এই ফুলগুলো ডাবের যে শ্বাসগুলো সে নিজে এটা মেকিং করে দেয়। আর নেক্সট টাইমটা যেটা কাজ করি আগার থেকে শুরু করে চিনি মানে মিষ্টিটা কেমন থাকবে সেটা কিন্তু আমি দেখি, আর ওটা আমি করি। শুধু আমি সাজানোটা মানে যেভাবে গুছিয়ে করে আর কি সেটা আমি করি। তো আগারটা আমি কখনো মেপে দিই না আপু। আমি ওই আগার যখন ঢেলে দিই তখন ওই পানির রং দেখে আমি বুঝতে পারি যে আসলে কতটুকু ঠিক ছিল না, বেশি হয়েছে না কম হয়েছে আমি দেখে বুঝতে পারি। তো ওটা কখনো মেপে দেখা হয় না। চোখেরও একটা আন্দাজ। জি আপু, চোখেরও একটা ব্যাপার আছে। আচ্ছা, যারা অর্ডার করতে চান আপু, কি পরিমাণ অ্যামাউন্ট হলে বা কি পরিমাণ কোয়ান্টিটি হলে আপনাকে কত আগে আসলে জানাতে হবে বা আপনি কেমন সময় আসলে নিয়ে রাখেন? আচ্ছা আপু, আমি সাধারণত বলে রাখি যে আমাকে যদি অর্ডার সংখ্যা বেশি হয় তাহলে তো অবশ্যই 2 দিন আগে, আর অর্ডার সংখ্যা কম হলে 1 দিন আগে। তো অনেক সময় দেখা যায় কি যে অর্ডার সংখ্যা বেশি বাট সময় নেই, তখন আমাকে যদি 12 ঘন্টা আগে জানায় যে কালকে লাঞ্চ টাইম লাগবে, আজকে রাতে জানালেই হয়ে যাবে। আমি আজকে রাতে জানালে আমি আগামীকাল লাঞ্চ টাইম দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো অল ওভার বাংলাদেশ? যে না, শুধু ঢাকা সিটিতে। আচ্ছা, অল ওভার বাংলাদেশ কি ঢাকার বাইরেও পাঠাতে পারেন কিনা, বা কেউ যদি কোনো গ্রাহক যদি চান সেক্ষেত্রে? জি আপু, আছে, এমনও আছে। আমার চিটাগাং থেকে, সিলেট থেকে, আমার খুদে পোলাও ও ভর্তা প্ল্যাটার আইটেমটা এক আপুর খুব পছন্দ, সে থাকে সিলেটে। তো সিলেট থেকে কোনো এক কাজে ঢাকায় এসেছে, তো এটা সে নিবে কীভাবে, এত দূরে তো যাওয়া সম্ভব না। তখন বলতেছে যে আপু আমি এটা কীভাবে নিব। তো লাস্টে বাধ্য হয়ে সে বলছে যে আপু আপনি এটা ফ্রিজে রাখেন, আমি এটা যেভাবে হোক এটা সিলেটে নিয়ে আমার ফ্যামিলি সহ খাবো। তো আমি তৈরি করে সেটা ফ্রিজেও রেখেছি। ফ্রিজে রেখার পরে উনি তখন সেটা নিয়ে গেছে, সে ঢাকা থেকে সিলেটে।
আবার চিটাগাং থেকে এক আপু আছে, তো ওনার ভাই থাকে ঢাকায়, তো ওখান থেকে ঘুরতে আসছিল ঢাকায়। তো আসার পরে তো আমার চিংড়ি মালাইকারি, যেটা তার খুবই পছন্দ হয়েছিল এবং বলছে যে ভাইয়া আমার জন্য সেটা লাগবে, চিটাগাং থেকে অর্ডার করছে। তো আমাকে আবার সেই ভাই ফোন দিয়ে বললো যে আপু আপনার চিংড়ি মালাইকারি আমার বোনের খুব পছন্দ, তো আমাকে করে দিতে হবে। তো চিংড়ি মালাইকারি করে দিয়ে ভাইয়ের কাছে পাঠাইছি, সেই ভাই আবার ফ্রিজে রেখেছিল, তারপরের দিন সকালে সেটা চিটাগাং পাঠিয়েছে। তো যাদের যদি মানে যেভাবে দেওয়া যায় আর কি, আমি সেভাবে দেওয়ার চেষ্টা করি। বাহ, খুব ভালো। আসলে এটা ভালোবাসার একটা ব্যাপার। জি আপু, অবশ্যই অবশ্যই পছন্দ করেন তারা। জি। অবসর সময় কি পাওয়া হয় আপু? হলে কি করা হয়? অবসর সময় তো আমি আমার মতো করে এনজয় করি। আমার যদি মনে হয় যে না আমার এখন ভালো লাগতেছে, আমি এখন বাইরে যাব, সেটা রাত 12টা হোক 12:30 হোক, আমি বেরিয়ে পড়ি। আমাকে বের হতেই হবে, নয়তো আমার মানে ঘরে মন টিকবে না। মনের শান্তির একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি আমার সময়কে নিজেকে আমি মানে মূল্য দিই। আমি কাজ করি, পাশাপাশি নিজেকে আমি মূল্য দিই, যে না আমাকে মূল্য দিতে হবে। বাহ, খুব সুন্দর একটি কথা বলেছেন আপু। সকলেরই সেটা উচিত আছে, নিজের দিকেও একটু খেয়াল রাখা, নিজের মনের কথাটা একটু চিন্তা করা। জি, অসংখ্য ধন্যবাদ আপু, খুব ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। অবশ্যই আপু, আপনাকেও ধন্যবাদ। আর ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমরা আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করছে আনজারা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।